আসসালামু আলাইকুম। দেখা যাচ্ছে কি ভাইয়া? লেখা দেখা যাচ্ছে কিনা একটু দেখেন। জৈব যৌগ বা অর্গানিক কেমিস্ট্রি। তো আমরা চেষ্টা করব আজকে ঠিক শুরু থেকে শুরু করার জন্য। হ্যাঁ, টপিক নাও, কি কি টপিক আজকে আমরা পড়বো। হ্যাঁ, আমাদের মূলত টাইপ 1 এর একটা অংশ। দেখেন এখানে আমরা কি কি পড়বো। প্রথমে আমরা পড়বো হলো সাধারণ কিছু আলোচনা করবো, মানে জৈব যৌগকে চেনার চেষ্টা করবো। জৈব যৌগ চেনার উপায়, জৈব যৌগ চেনার, ঠিক আছে। 2 নম্বরে হচ্ছে আমাদের জৈব যৌগের ইতিহাস। জৈব এবং অজৈব যৌগের মাঝে পার্থক্য, ঠিক আছে। সর্বশেষ টপিক পড়ব জৈব যৌগের সংখ্যা অজৈব যৌগের থেকে অনেক বেশি হওয়ার কারণ। এই চারটা তাহলে আমরা এবার শুরু করলাম। দেখেন তাহলে টাইপ 1 সাধারণ আলোচনা করবো। হ্যাঁ, সাধারণ আলোচনা। জৈব রসায়ন কাকে বলে? আমাদের উত্তরটা কি ছিল ভাইয়া? প্রশ্ন, জৈব রসায়ন কাকে বলে? উত্তর কি ভাইয়া? রসায়নের যে শাখায় জৈব যৌগ আলোচনা করা হয়, রসায়নের সেই শাখাকে জৈব রসায়ন বলে। ওকে, তার মানে আমি ডেফিনিশনটা বুঝতে পারছি। লেখা কি? দ্বিতীয় কথা প্রশ্নটা হচ্ছে আমাদের, প্রশ্নটা কি? দ্বিতীয় প্রশ্নটা জৈব যৌগ কাকে বলে? দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমাদের ভাইয়া জৈব প্রশ্ন, জৈব যৌগ কাকে বলে? উত্তর খেয়াল করেন। জৈব যৌগ কাকে বলা হবে ভাইয়া? জৈব যৌগ হলো যে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত, অর্থাৎ হাইড্রোকার্বন দ্বারা গঠিত যৌগ এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগগুলোকে বলা হবে কি? জৈব যৌগ। দেখেন ডেফিনিশনটা লিখি। যে সকল যৌগ কার্বন এবং হাইড্রোজেন অর্থাৎ হাইড্রো কার্বন দ্বারা গঠিত এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত
জাতক গুলোকে জৈব যৌগ বলে। তাহলে কি বললাম ভাইয়া? দেখেন, জৈব কার্বন এবং হাইড্রোজেন, অর্থাৎ কি একসাথে কার্বন এবং হাইড্রোজেনকে কি বলা হবে ভাইয়া? একসাথে কার্বন এবং হাইড্রোজেন যৌগকে একসাথে কি বলা হয়? হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন, এটা একটু লিখে রাখি। দেখেন, কার্বন প্লাস হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে কার্বন প্লাস হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে দেখেন, কার্বন এবং হাইড্রোজেন অর্থাৎ হাইড্রোকার্বন দ্বারা গঠিত, ঠিক আছে, এবং হাইড্রোকার্বন থেকে আরেকটা কথা কি ভাইয়া? হাইড্রোকার্বন থেকে উদ্ভূত, হাইড্রোকার্বন থেকে উদ্ভূত জাতক, ঠিক আছে। তাহলে জৈব যৌগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, জৈব যৌগ ও যৌগ। এটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি ভাইয়া? করা যায় দুই ভাগে ভাগ করা যায়। খেয়াল করেন, একটা হচ্ছে কার্বন প্লাস হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোকার্বন থেকে হাইড্রোকার্বন ধারা তৈরি। হ্যাঁ, হাইড্রোকার্বন ধারা তৈরি, হাইড্রোকার্বন থেকে হাইড্রোকার্বন ধারা তৈরি। ওকে, এখানে এটার এক্সাম্পল কি কি আছে? আমাদের কি কি বলতে পারি ভাইয়া? দেখেন এক্সাম্পল, কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত, এটার নাম কি ভাইয়া? মিথেন। নাম কি? এবং C2H6, এটার নাম কি ভাইয়া? ইথেন। নাম হলো ইথেন। ইথেন। তারপর আর কি কি আছে ভাই? হাইড্রোকার্বন। আর কি কি বলতে পারি আমরা? C2H4, এটার নাম কি ভাইয়া? ইথিন। হ্যাঁ, তাহলে আমরা কি কি পেলাম? যে কার্বন প্লাস হাইড্রোজেন অর্থাৎ হাইড্রোকার্বন দ্বারা তৈরি যে যৌগগুলো আছে, যে মিথেন, ইথেন, ইথিন, হ্যাঁ, ইথাইন, এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে, এই ধরনের যৌগকে আমরা কি বলা হয় ভাইয়া? এই ধরনের যৌগকে বলা হবে হলো, এই ধরনের যৌগকে বলা হয়, হ্যাঁ, এই ধরনের যৌগকে বলা হয় হলো জৈব যৌগ, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি আছে? হাইড্রোকার্বন থেকে উদ্ভূত। খেয়াল করেন, উদ্ভূত যৌগ। তাহলে হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগ কারা ভাইয়া? হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগ কারা ভাইয়া? হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগ হচ্ছে যারা হাইড্রোকার্বন থেকে সাথে বিক্রিয়া করে অন্য কোনো মৌল বা যৌগ বিক্রিয়া করে নতুন কোনো যৌগ তৈরি করে। হ্যাঁ, যেমন ধরেন এক্সাম্পল দিই, এই যে খেয়াল করেন, H₈, অর্থাৎ আলোর উপস্থিতি যদি আমি করাই, আলো, তাহলে আমাদের প্রথমে কি হবে? এই যে এখান থেকে একটা ক্লোরিন, এখান থেকে একটা মিথেন, মিথেনের যে হাইড্রোজেন আছে, ক্লোরিনের একটা অণু, মিথেনের একটা অণুকে থেকে হাইড্রোজেনকে নিয়ে এই Cl তৈরি করবে। হ্যাঁ, সাথে আমাদের CH3। তাহলে দেখেন, একটা ক্লোরিন অণু যেটা ছিল, ক্লোরিন অণুর একটা পরমাণু মিথেন অণুর একটা পরমাণু হাইড্রোজেন পরমাণুকে নিয়ে এই Cl অ্যাসিড এবং CH3Cl, এটা একটা কি যৌগ তৈরি করেছে, ঠিক আছে, এটা জৈব যৌগ। সিমিলারলি আগের মতনই H₈, ঠিক আছে, এবং আলো দিব। আলো দিলে আমাদের কি উৎপন্ন হবে দেখেন তো, এখানে আমাদের CH3 না, CH2, Cl2 প্লাস আবার HCl। খেয়াল করছেন, এই বিক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না আমাদের কি হবে ভাই, এখান থেকে হাইড্রোজেন শেষ হয়ে যাচ্ছে। এই বিক্রিয়াটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না এখান থেকে হাইড্রোজেন কি করতে থাকবে ভাইয়া? চলতে থাকবে, ঠিক আছে। তো দেখেন, এরপর আমরা কি বলতে পারি? আবার CH2Cl2 এর সাথে আমরা যদি কি যোগ করি ভাইয়া? আবার ক্লোরিন যুক্ত করি, কি H₈ এবং আলো, H₈ এবং আলোর উপস্থিতি যদি করাই, আবার আমাদের কি হবে ভাইয়া? CH3। আচ্ছা, এই বিক্রিয়াটা আমি অন্য জায়গায় লিখি। হ্যাঁ, এই বিক্রিয়াটা এখানে গাদাগাদি করে না লিখে আমি একটু এই পাশে লিখি। দেখেন, এই বিক্রিয়াটা আমাদের হচ্ছে, দেখেন, যতক্ষণ পর্যন্ত H শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এটা কি এই বিক্রিয়া চলতেই থাকবে। এই জন্য এটাকে বলা হয় চেইন রিঅ্যাকশন। কি বলা হবে ভাইয়া? চেইন বিক্রিয়া, ঠিক আছে, এটাকে বলা হবে চেইন বিক্রিয়া, মনে রাখবেন।
হ্যাঁ, এটাকে বলা হবে ভাইয়া চেইন বিক্রিয়া। একটা এখানে একটু নোট লিখে রাখেন, চেইন বিক্রিয়াকে যদি থামাইতে হয়, চেইন বিক্রিয়াকে যদি কি করতে হবে ভাইয়া, চেইন বিক্রিয়াকে যদি থামাইতে হয় তাহলে উত্তপ্ত লোহা কি করতে হবে, দিতে হবে। চেইন বিক্রিয়াকে থামাতে হলে উত্তপ্ত লোহাকে প্রভাব, উপরে থেকে লিখে দেখার জায়গা হবে না, চেইন বিক্রিয়াকে থামাতে হলে উত্তপ্ত লোহাকে প্রভাবক হিসেবে ব্যবহার করতে হয়। আমি মানে বুঝতে পারছি। হ্যাঁ, তো রিঅ্যাকশনটা কিন্তু এখন আমাদের শেষ হয় না। তো দুইটা রিঅ্যাকশন করলাম, যে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া করলে প্রথমে CH3Cl এবং HCl উৎপন্ন হয়েছে। পরের বার সেই একটা যে CH3Cl সেই যৌগটা আরেকটা ক্লোরিন অণুর সাথে বিক্রিয়া করে CH2Cl2 আবার আরেকটা HCl উৎপন্ন করেছে। এই বিক্রিয়াটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে, যতক্ষণ না আমাদের কি শেষ হয়ে যাচ্ছে ভাইয়া, যতক্ষণ না আমাদের এইচটা শেষ হয়ে যাচ্ছে, যতক্ষণ না আমাদের যৌগ থেকে কি শেষ হয়ে যাচ্ছে ভাইয়া, এইচটা শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন, তো আমাদের পরের বার কি হবে, এটা CH2Cl2, এটার সাথে আবার ক্লোরিন অণু আসবে, আসলে আমরা কি করব, H নিউ দিব এবং আলো যদি দেই তাহলে আমাদের কি উৎপন্ন হবে ভাইয়া, CHCl3 প্লাস আবার HCl। এই মূলটা বা এই যৌগটার নাম কি ভাইয়া, এই যৌগটার নাম হচ্ছে ক্লোরোফর্ম। এই যৌগটার নাম কি ভাইয়া, এই যৌগটার নাম এমসিকিউতে আসে, অনেকবার এমসিকিউতে আসবে। এমসিকিউ নিচের ক্লোরোফর্মের সংকেত নিচের কোনটি, তাহলে একটু খেয়াল রাখবেন, ক্লোরোফর্ম। এই যৌগটার নাম কি ভাইয়া, ক্লোরোফর্ম। যৌগটার নাম কি ভাইয়া, ক্লোরোফর্ম। দুটি উৎপন্ন উচ্চারণ করেন, এই যৌগটার নাম কি ভাইয়া, ক্লোরোফর্ম। যৌগটার নাম কি ভাইয়া, ক্লোরোফর্ম। CHCl3 কে কি বলা হবে, ক্লোরোফর্ম। CHCl3 কে কি বলা হবে ভাইয়া, ক্লোরোফর্ম। ঠিক আছে, CHCl3 কে কি বলা হবে ভাইয়া, ক্লোরোফর্ম। ওকে, আচ্ছা দেখেন, তারপরে আমাদের কিন্তু এই এখনো শেষ হয় না। হ্যাঁ, আমাদের এই এখনো কি হয় না ভাইয়া, শেষ হয় না। তাহলে আবার একটা আছে, তাই আবার কি করতে হবে, CHCl3 প্লাস ক্লোরিন অণু যদি নেই, আবার আমরা কি দিতে হবে, আমাদের এখানে H নিউ এবং অর্থাৎ আলো দিব, অর্থাৎ কি দিব ভাইয়া, আলো যদি দেই তাহলে আমাদের কি উৎপন্ন হবে, CCl4 প্লাস HCl। CCl4 প্লাস HCl, এই যৌগটার নামও এমসিকিউতে আসবে, অ্যাডমিশন বা একাডেমিতে এই যৌগটার নামটা আসবে। ঠিক আছে, তো একটু এটার নামটা একটু মুখস্থ রাখতে হবে আমাদের। এটার নাম কি ভাইয়া, পাইরিন। এটার নাম কি ভাইয়া, পাইরিন। কি নাম ভাইয়া, পাইরিন। এবং কেমিক্যাল নেম সেটা হচ্ছে আমাদের কার্বন টেট্রাফ্লোরাইড। আপনারা অনেক ভয় পান যে ভাই এই নাম কিভাবে মুখস্থ করবো। হ্যাঁ, এইটা একটা বাণিজ্যিক নাম, সেটা মুখস্থ রাখতে হয়। যে পাইরিন নামটা একটা বাণিজ্যিক নাম, এটা মুখস্থ রাখতে হয়। কিন্তু দেখেন তো, কার্বন টেট্রাক্লোরাইড, এই যে কার্বন টেট্রাক্লোরাইড কিভাবে হলো, এই যে কার্বনের একটা কার্বন আর ক্লোরিন আছে কটা ভাইয়া, চারটা। এই টেট্রা, চারটার জন্য আমাদের কি হয়েছে ভাইয়া, টেট্রা। চারটার জন্য কয়টা হয়েছে ভাইয়া, টেট্রা। আর এবং ক্লোরিন যখন আয়ন আকারে থাকে তখন তার নাম কি হয় ভাই, ক্লোরাইড আয়ন। ক্লোরিন যখন আয়ন আকারে থাকে তখন তার নাম কি হয় ভাইয়া, ক্লোরাইড আয়ন। হ্যাঁ, খেয়াল করেন তো, মাঝখানে একটা কথা লিখেছিলাম, দেখেন এই যে নিচে চেইন বিক্রিয়া। এটা কি বিক্রিয়া ভাইয়া, চেইন বিক্রিয়া। তো চেইন বিক্রিয়াকে যদি থামাইতে হয় তাহলে আমরা কি ব্যবহার করতে হবে ভাইয়া, উত্তপ্ত লোহাকে প্রভাবক হিসাবে। তাহলে দেখেন, আমি এটা একটা উদাহরণ দিচ্ছি, যে এই চেইন বিক্রিয়াকে থামানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরেন আমাদের এখানে এই CH4, এটাকে আমি প্রথম ধাপেই থামাই দিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এখানে তো আমাদের থাকবে H নিউ, অর্থাৎ কি ভাইয়া, আলো। H নিউ মানে কি ভাইয়া, আলো। এখানে আমরা কি করবো, উত্তপ্ত আয়রনকে নিব, উত্তপ্ত লোহা নিলে আমাদের কি হবে, একবার শুধু CH3Cl প্লাস HCl, আর কোনো রিঅ্যাকশন হবে না। এই যে একটা উৎপন্ন হয়েছে, এরপরে আর কোনো রিঅ্যাকশন হবে না। যদি না আমরা এই উত্তপ্ত লোহা না দিতাম তাহলে এটা বারবার যতক্ষণ পর্যন্ত Cl থাকতো যতক্ষণ পর্যন্ত কি ভাই, যতক্ষণ পর্যন্ত H থাকতো ততক্ষণ পর্যন্ত বারবার রিঅ্যাকশন হতেই থাকতো। হ্যাঁ, তাহলে তার মানে আমি কি বুঝতে পারলাম, যদি আমি উত্তপ্ত লোহা ইউজ করি তাহলে আমাদের যেই ধাপে ইউজ করবো ঠিক সেই ধাপেই আমাদের কি রিঅ্যাকশনটা বন্ধ হয়ে যাবে। এই কথাটা কি বুঝতে পারছেন? লাগলে আরো একটা উদাহরণ দিচ্ছি, দেখেন। এই যে আমি যদি চাই, ধরেন আমাদের CH2Cl2 এই একটা ধাপ, সেই ধাপে আমরা আবার ক্লোরিন যুক্ত করব। এখানে আমরা H নিউ দিব এবং আলো ইউজ করবো, আলো। ওকে, সাথে আমরা কি করবো ভাইয়া, যদি উত্তপ্ত লোহা দেই তাহলে আমাদের কি উৎপন্ন হবে ভাইয়া, এই দেখেন
CL3, এটার নামই তো ছিল কি ভাইয়া ক্লোরোফর্ম। তার মানে আমরা যদি চাই ক্লোরোফর্ম পর্যন্ত গিয়েই এই বিক্রিয়াকে আর সামনে আগাবো না, অর্থাৎ কি ক্লোরোফর্ম পর্যন্ত গিয়েই এই বিক্রিয়াকে আমরা সামনে আগাবো না, তাহলে আমাদের প্রভাবক হিসেবে কি দিতে হবে ভাইয়া? উত্তপ্ত লোহাকে। তো আমি মনে হয় জিনিসটা ক্লিয়ার করতে পারছি, তাই না ভাই? আর এখানে আমাদের কি উৎপন্ন হবে? HCl। আপনারা কি পুরোপুরি জিনিসটা বুঝতে পেরেছেন ভাই? তাহলে কি আমি এটা পরের টপিকে যাবো? আমরা কি পরের টপিকে যাবো ভাইয়া? আচ্ছা আচ্ছা ভাই, এটা একবার বুঝে দিব না? আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা কি বলছি, কথাটা পড়েন, আমাদের কথাটা পড়েন। এখানে কি বলা ছিল ভাইয়া? চেইন বিক্রিয়াকে, কাকে ভাইয়া? চেইন বিক্রিয়াকে থামাতে হলে, চেইন বিক্রিয়াকে থামাতে হলে উত্তপ্ত লোহাকে কি হিসাবে ইউজ করতে হবে? প্রভাবক। উত্তপ্ত লোহাকে কি হিসাবে ইউজ করতে হবে ভাইয়া? প্রভাবক। মানে যেই ধাপে আমরা কোনো বিক্রিয়াকে থামাতে চাইবো, যেই ধাপে কোনো বিক্রিয়াকে আমরা থামাতে চাইবো, মানে চেইন বিক্রিয়াকে যে ধাপে আমরা থামাতে চাইবো, সেই ধাপে আমাদের কি করতে হবে? উত্তপ্ত লোহা ইউজ করলে সেই ধাপে এসেই আমাদের বিক্রিয়াটা কি হয়ে যাবে ভাইয়া? শেষ হয়ে যাবে। আবারও বলতেছি, দেখেন আমরা প্রথমে এইখান থেকে শুরু করেছিলাম, 4টা হাইড্রোজেন ছিল, তো একটা করে হাইড্রোজেন কমতেছিল। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না হাইড্রোজেন শেষ হয়েছে, দেখেন যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেন শেষ হয়েছে ততক্ষণ পর্যন্ত বিক্রিয়াটা চলতেছিল। কারণ কি আমরা ভাইয়া উত্তপ্ত লোহাটা ইউজ করিনি। কিন্তু যখনই আমরা বিক্রিয়াটাকে কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট বা কোনো একটা নির্দিষ্ট রিয়েকশন এসে থামিয়ে দিতে চাচ্ছি, ঠিক তখনই আমাদের কি করতে হবে ভাইয়া? উত্তপ্ত লোহা ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে ভাইয়া? উত্তপ্ত লোহা। অর্থাৎ এক কথায় আমরা যদি কোনো চেইন রিয়েকশনে, অর্থাৎ কি ভাইয়া, আমরা যদি কোনো চেইন রিয়েকশনে কি করতে চাই? বিক্রিয়াটাকে কোনো নির্দিষ্ট রিয়েকশনে যে থামাই দিতে চাই, তাহলে আমাদের সেখানে উত্তপ্ত লোহা দিলেই হবে। অর্থাৎ উত্তপ্ত লোহাকে ইউজ করলে সেটা কি হয়ে যাবে ভাইয়া? বিক্রিয়াটা থেমে যাবে। দেখেন এইখান থেকে আর কোনোভাবেই পাইরিন উৎপন্ন হবে না। এইখান থেকে আমাদের এই যে CL3 থেকে আর কোনোভাবেই ক্লোরিন যুক্ত হয়ে পাইরিন উৎপন্ন করবে না। বুঝতে পারছেন কি ভাইয়া? এবার দেখেন কিছু কিছু ক্ষেত্রে আমরা সংজ্ঞা থেকে জানতে পারলাম কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে জৈব যৌগ বলা হয়। হ্যাঁ, তো দেখেন এখন আমরা নোট দিয়ে কিছু স্পেশাল জিনিস পড়বো। আমাদের ভাইয়া হাইড্রোজেন বিহীন কিছু জৈব যৌগ আছে, যে আমরা প্রথমে কি করবো ভাইয়া? হাইড্রোজেন বিহীন জৈব যৌগ, হাইড্রোজেন বিহীন জৈব যৌগ কারা কারা আছে ভাইয়া? হাইড্রোজেন বিহীন জৈব যৌগগুলো কারা কারা আছে আমাদের? আমরা আগের রিঅ্যাকশনে দেখে আসলাম CCl4। কি দেখে আসলাম ভাইয়া? CCl4। এই যৌগটার নাম কি ভাইয়া? এই যৌগটার নাম হচ্ছে আমাদের পাইরিন। এই যৌগটার নাম কি ভাইয়া? পাইরিন বা কার্বন টেট্রা ক্লোরাইড, কার্বন টেট্রা ক্লোরাইড। ঠিক আছে, তারপরে কি আছে দেখেন? CCl3NO2। গত ক্লাসে এই যৌগটার নাম বলেছিলাম, কেউ কি বলতে পারবেন? গত ক্লাসে এই দেখেন CCl3NO2, এই যৌগটার নাম গত ক্লাসে আমি বলেছিলাম, কেউ কি বলতে পারবেন ভাইয়া? হ্যাঁ দেখেন তো, উত্তর দেন তো দেখি এই যৌগটার নাম কি, মনে আছে কিনা আপনাদের? একটু বলেন তো ভাইয়া। আচ্ছা আমি লিখে দিচ্ছি তাহলে। দেখেন এই যৌগটার নাম হচ্ছে ক্লোরোপিক্রিন। যৌগটার নাম কি ভাইয়া? ক্লোরোপিক্রিন। এবং ভালোভাবে পড়াইছিলাম এটা। এটা কোথায় ইউজ হয় ভাই? টিয়ার সেল হিসেবে ইউজ হয়। কোথায় ইউজ হয়? টিয়ার সেল। এটার আরো নাম কি আছে ভাইয়া? কাঁদুনি গ্যাস। আবার কি হিসেবে ইউজ হয় ভাইয়া? এটার আরেক নাম কি আছে? বমি গ্যাস। দেখছেন কত নাম? এটা থেকে এমসিকিউ আসে। হ্যাঁ, এটা খুব ভালো করে এমসিকিউ আসে ভাইয়া। তো এটা থেকে এমসিকিউ আসে ভাইয়া, এমসিকিউ আসবে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট এটা এমসিকিউ, অ্যাডমিশনে এমসিকিউ আসবে। আচ্ছা দেখেন একাডেমি তো আসে এগুলো। তারপর আমাদের কি আছে? COCl2। এটার নাম কি? আচ্ছা দেখি, যা কি বললেন? এই তো গুড, অরিজিন গ্যাস বা বিষাক্ত গ্যাস। গুড গুড, এই যে জান্নাত আপু বলতে পারছে। হ্যাঁ, তারপর আমাদের আলপনা আপু বলতে পারছে। চলেন, তো এটার নাম কি ভাই? এই যৌগটার নাম কি ভাইয়া? এই যৌগটার নাম হচ্ছে ফসজিন গ্যাস। ফসজিন, ঠিক আছে, বা ফসজিন গ্যাস। ঠিক আছে, ফসজিন। আর কি ভাইয়া? বিষাক্ত। এটার নাম কি ভাইয়া? বিষাক্ত গ্যাস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন আমরা কি বলেছিলাম? জৈব যৌগ কারা ভাইয়া? জৈব যৌগ হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত। কিন্তু দেখেন ডেফিনিশনের সাথে কিন্তু এটা মিল নেই। তো কেমিস্ট্রি মানে কি? কেমিস্ট্রি মানে হচ্ছে এক্সেপশনাল। হ্যাঁ, কেমিস্ট্রির রুলস যদি থাকে হলো 100 পেজের, তাহলে আমাদের কেমিস্ট্রির এক্সেপশনাল থাকে কত পেজের? 1000 পেজের। তো আপনারা ফেসবুকে অনেকে এটা ট্রল দেখেন, হ্যাঁ, তো মিম দেখেন, বাট এটা দিয়ে এটা বাস্তব যে কেমিস্ট্রির আপনার নিয়ম থেকে ব্যতিক্রম নিয়ম যদি কেউ ভালো করে বুঝতে পারে, তার জন্য কেমিস্ট্রি সহজ। তো যে বলবে যে না ভাই আমি তো ব্যতিক্রম মনে রাখতে পারি না, তার জন্য কেমিস্ট্রি দুর্দান্ত কঠিন। আবার বলতেছি ভাই, কেমিস্ট্রি যদি কেউ শিখতে চান,
নিয়ম বাদ দিয়ে ব্যতিক্রম নিয়ম শিখেন, দেখবেন কেমিস্ট্রি ইজ ডান। আবার বলতেছি, কেউ যদি কেমিস্ট্রি শিখতে চান, আপনার জন্য কাজ হচ্ছে নিয়ম বাদ দিয়ে আগে ব্যতিক্রম শেখা। তার জন্য দেখবেন কেমিস্ট্রি অনেক সহজ। এই কুষ্টিয়াতে অনেকেই কেমিস্ট্রি নিয়ে খুব ভয় থাকে, কারণ আপনারা ব্যতিক্রম নিয়ম আসলেই ভয় পেয়ে যান। তো আমরা দেখেন ডেফিনিশন থেকে জানছিলাম কার্বন হাইড্রোজেন থাকলেই সেটা কি হবে ভাই, মানে জৈব যৌগ। কিন্তু এখানে দেখতেছি হাইড্রোজেন নাই, তারপরে এগুলো জৈব যৌগ। আমি কি বুঝতে পারছি? আচ্ছা, তারপরে 2 নম্বরে দেখেন, একটু আগে বললাম যে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ হলো জৈব যৌগ। এবার দেখেন, কিন্তু কার্বন থাকার পরেও জৈব যৌগ নয় এমন অনেক যৌগ আছে। কার্বন থাকার পরও জৈব যৌগ নয়, এরা কারা ভাই? কার্বন থাকার পরও জৈব যৌগ নয়, এরা কারা? গতকালকে লিখে দিয়েছিলাম, একটু খেয়াল করেন, মনে আছে কিনা দেখেন। ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড, এটার গঠন কেমন তাও লিখে দিয়েছিলাম। হ্যাঁ, এটার গঠন দেখেন, ক্যালসিয়াম কার্বাইড। তারপর কি আছে ভাইয়া? কার্বন ডাইসালফাইড, সি এস এস, বারবার দাগের উপরে চলে যাচ্ছে। তারপর কি আছে ভাইয়া? কার্বন ডাইঅক্সাইড। খেয়াল করেন, গঠন সহ শিখে ফেলবেন। হ্যাঁ, গঠন সহ শিখে ফেলবেন ভাই একেবারে। কার্বন মনোঅক্সাইড এটসেট্রা, গঠন সহ শিখে ফেলবেন ভাই, গঠন সহ শিখে ফেলবেন। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা দেখেন, তাহলে এগুলো তো দেখেন আমাদের কি আছে, প্রত্যেকটাতে কি আছে? কার্বন আছে। তারপরে এগুলো কি নয়? জৈব যৌগ নয়। প্রত্যেকটাতে কার্বন আছে, তারপরে এগুলো জৈব যৌগ নয়। 3 নম্বর, এবার দেখেন, প্রথমে দেখলাম, আগে শিখলাম কি ভাই, কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে বলা হয়, হ্যাঁ, কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে বলা হয় ভাই কি, জৈব যৌগ। হ্যাঁ, তারপর দেখলাম যে না, কি কার্বন হাইড্রোজেন না থাকলেও তারা জৈব যৌগ হচ্ছে। ঠিক আছে, তারপরে দেখেন কি, কার্বন থাকার পরও জৈব যৌগ নয়। এবার দেখবো কি ভাই, এই কার্বন এবং হাইড্রোজেন উভয় মৌল থাকা পরও জৈব যৌগ নয়। কি বলছি ভাইয়া? কার্বন এবং হাইড্রোজেন উভয় মৌল থাকার পরেও জৈব যৌগ নয়। এরা কারা ভাই? এরা কোন আজগুবি লোক বলে তো দেখি। এরকম, আচ্ছা, আপনাকে বলেছেন যে কিন্তু কেন ভাইয়া? দেখেন, আসলে একটা কি জানি বলে এটাকে, যে জৈব যৌগ হওয়ার জন্য কার্বনের কিছু বৈশিষ্ট্য থাকা লাগে। হ্যাঁ, সেটার ভিতরে হচ্ছে আমাদের 4 হাত থাকা লাগবে, ক্যাটিনেশন হওয়া লাগবে, তারপরে হচ্ছে এরকম কিছু আমাদের কি বলা যায়, রুলস এন্ড রেগুলেশন আছে জৈব যৌগ হওয়ার জন্য। যে রুলস এন্ড রেগুলেশন গুলো এই যৌগগুলোর ভিতরে থাকে না, তাই এরা জৈব যৌগের মতো আচরণ করে না। বুঝতে পারছি? হ্যাঁ, আপনাদের কি আর কিছু জানার আছে ভাইয়া? আমরা ইন ডিটেলস পড়বো আজকে, ফার্স্ট ক্লাস, তাই একটু স্লো আগাচ্ছি। দেখেন, তাহলে কি বলছি, কার্বন এবং হাইড্রোজেন উভয় মৌল থাকার পরও জৈব যৌগ নয়। এরা কারা? দেখে একটু চলেন, এরা কারা? এরা কোন আজগুবি লোক? আমরা জানলাম হলো যে জৈব যৌগ কারা ভাইয়া? আমরা জানছিলাম যে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ হলো জৈব যৌগ, কিন্তু এখন দেখতেছি এমন এক আজগুবি লোক চলে আসছে যেখানে কার্বন এবং হাইড্রোজেন আছে কিন্তু তারা জৈব যৌগ নয়। এরা কারা বলতে পারবেন একটু? দেখেন, প্রথমে কি আছে ভাইয়া? কার্বনিক অ্যাসিড। এটার নাম কি ভাইয়া? কার্বনিক অ্যাসিড। আপনারা অনেকে এটার নাম জানেন না, কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড, এটার নাম কি ভাই? সোডিয়াম বাই কার্বনেট। এটার নাম কি ভাইয়া? পটাশিয়াম বাই কার্বনেট। আশা করি বুঝতে পারছেন এটসেট্রা। হ্যাঁ, তাহলে আমাদের যে এখানে দেখেন আমাদের কি আছে, কার্বনও আছে, হাইড্রোজেনও আছে। এখানে কি আছে দেখেন ভাই, এই যে হাইড্রোজেন ভাইয়া আছে, এখানে কার্বন ভাইয়া আছে। এই দেখেন, এখানে হাইড্রোজেন ভাইয়া আছে, কার্বন ভাইয়া আছে, এখানে হাইড্রোজেন ভাইয়া আছে, কার্বন ভাইয়া আছে। তারপর আমাদের কি নয়? এটা জৈব যৌগ নয়। দেখেন, তারপর আমাদের এটা কি নয় ভাইয়া? জৈব যৌগ নয়। ঠিক আছে, তাহলে চলেন আমরা পরের টপিকে চলে যাই। আমরা আজকে কি চিনতে পারলাম? দেখেন, আমাদের প্রথম টপিক কিন্তু শেষ। জৈব যৌগ চেনার উপায়, জৈব যৌগকে, তারপর জৈব যৌগ কোনটা কোনটা জৈব যৌগ হইতে পারে, কোনটা কোনটা জৈব যৌগ হইতে পারে না, তার মধ্যে সবগুলো দেখলাম। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, ঠিক আছে। দেখেন, এবার আমাদের পরের টপিকটা, যে পরের টপিকটা কি আছে আমাদের? জৈব যৌগের ইতিহাস। জৈব যৌগের ইতিহাস নিয়ে একটু আলোচনা করবো। দেখি, জৈব যৌগের ইতিহাস গতকালকে বলেছিলাম, মনে করে দেখেন তো কি বলেছিলাম? জৈব যৌগের ইতিহাস পড়ার জন্য আমাদের কি করতে হবে? 6টা ল এবং একটা ককে মনে রাখতে হবে। 6টা ল এবং একটা ককে মনে রাখতে হবে। দেখি তো, মানে ল ল ল ল
ল ল কটা হলো 5টা, আর একটা লক করে তারপর সেটাকে কি করে দিব, লক করে দিব। তাহলে কি বলছি, জৈব যৌগের ইতিহাসকে আমরা 6টা ল এবং একটা কয়ের মাঝখান দিয়ে শিখে ফেলবো। জৈব যৌগের ইতিহাসকে কি করব, 6টা ল এবং একটা কয়ের মাঝে আমরা কি করে দিব, লক করে দিব। প্রথম ল খেয়াল করে দেখেন, প্রথম ল দিয়ে কাকে মনে রাখবো আমরা, বিজ্ঞানী বার্জেলিয়াস, বিজ্ঞানী বার্জেলিয়াস। বার্জেলিয়াস দেখেন আছে না ল ভাইয়া, দেখেন তো এই যে বার্জেলিয়াসের ল, বার্জেলিয়াসের কি ভাইয়া ল, সে কি করেছে, সে কি কাম করেছে, সে বড় বড় দুই উল্টা পাল্টা তথ্য দিয়েছে। দেখেন 1800 আচ্ছা বাংলাতে 1808 সনে, কত সালে ভাই, 1808 সালে উনি বলেন, কি বলেন ভাইয়া, 1808 সালে উনি বলেন হলো যে জৈব যৌগকে ল্যাবরেটরিতে উৎপন্ন করা যাবে না, জৈব যৌগগুলোকে ল্যাবরেটরিতে উৎপন্ন করা সম্ভব নয়। ঠিক আছে, দিয়ে দিয়েছে তো একটা মতবাদ, উনি কি বলে দিয়েছে, জৈব যৌগগুলো ল্যাবরেটরিতে উৎপন্ন করা সম্ভব নয়। তখন তৎকালীন যারা বিজ্ঞানীরা ছিল তারা তাদেরকে কোশ্চেন করেছে তাহলে কোথায় উৎপন্ন হওয়া সম্ভব, ঠিক আছে, কোথায় উৎপন্ন হবে। তারপর উনি বলতেছে জৈব যৌগগুলো সজীব বস্তুতে পাওয়া যায়। কোথায় পাওয়া যায় ভাই, সজীব বস্তুতে পাওয়া যায়। আচ্ছা বলেন তো ভাই, সজীব বস্তু কারা, সজীব বস্তু কারা বলতে পারবেন, সজীব বস্তু কারা ভাইয়া, সজীব বস্তু হচ্ছে কারা, সজীব বস্তু হচ্ছে আমাদের উদ্ভিদ ও প্রাণী। কোথায় কোথায় পাওয়া যায় ভাইয়া, উনি বলতেছে যে জৈব যৌগগুলো উদ্ভিদ এবং প্রাণীতে পাওয়া যায়। তো আচ্ছা ঠিক আছে, পাওয়া গেল। তো তারপরে বিজ্ঞানীরা তাকে কোশ্চেন করেছে, আচ্ছা উদ্ভিদ এবং প্রাণীতে পাওয়া গেলে তাহলে কিভাবে তৈরি হয়, উদ্ভিদ এবং প্রাণীর ভিতরে কিভাবে তৈরি হয়। সবচেয়ে ইন্টারেস্টিং এবং বলা যায় হলো একটু উল্টো, মানে এটা হচ্ছে যে বলি না আমরা শাক দিয়ে মাছ ঢাকার মতো, নিজে জানি না বাট হুটহাট করে একটা বলে দেওয়া, হ্যাঁ এই টাইপের একটা উত্তর দিয়েছেন। এবং কত সালে সেটা ভাইয়া, 1815 সালে। কি বলেন, বিজ্ঞানীরা যে তাকে জিজ্ঞেস করা হয়েছে এই যে উদ্ভিদ, আপনি বলেন সজীব বস্তুতে যে মানে কি উদ্ভিদ এবং প্রাণীতে জৈব যৌগগুলো পাওয়া যায়, অর্থাৎ ওইখানে উৎপন্ন হয়, তাহলে কিভাবে উৎপন্ন হয়। তখন সে কি বলেছে শুনে, উদ্ভিদ এবং প্রাণীর মাঝে রহস্যময়, কেমন ভাই, রহস্যময় প্রাণশক্তির প্রভাবে কি হয় ভাই, জৈব যৌগ উৎপন্ন হয়। দেখছেন কি একটা উল্টাপাল্টা, মানে কি বলা যায়, এটা উল্টাপাল্টা তথ্য দিছে, রহস্যময়। মানে আমরা বলি না বাচ্চা বলবেন যে ধরেন আমরা একটা ব্যাখ্যা জানি না যে এটা আকার কেমন, আকৃতি কেমন, অথবা এই জিনিসটা কেমন, তখন আমি বলবেন কি বলি, আরে বেটা এটা ওই যে আরো বলতে পারেন, এটা হচ্ছে হলো ওই যে দুধ কেমন, দুধ হচ্ছে বগের মতো, বগ কেমন, যে হাত দিয়ে এরকম দেখায়, হ্যাঁ তো এরকম কানাকে হাইকোর্ট দেখানোর মতো। উনি আসলে তবু ওনার অনেক অবদান আছে, এই যে বার্জেলিয়াস জৈব যৌগ নিয়ে প্রথম কথাবার্তা বলেছে, বাট উনি কিছুটা মানে ভুল তথ্য দিয়েছে, যে রহস্যময় প্রাণ শক্তির মতবাদ। তো এটা একটা ভুল তথ্য ছিল। তো এইটার সাপেক্ষেই ওনার কি হয়েছে, এটাকে এই যে তথ্যটা দিয়েছে তার নাম দেওয়া হয়েছে প্রাণ শক্তি মতবাদ। কি দিয়েছে এটা ভাই, প্রাণ শক্তি মতবাদ। ঠিক আছে, ইংলিশে কি নাম ভাইয়া, ভাইটাল ফোর্স থিওরি। নাম কি ভাইয়া, ভাইটাল ফোর্স থিওরি। ঠিক আছে, ভাইটাল ফোর্স থিওরি, খুব ইম্পর্টেন্ট ভাইয়া, ভাইটাল ফোর্স থিওরি নাই। আচ্ছা চলেন পরের বিজ্ঞানী, পরের ল, মানে আমরা একটা ল পড়ে ফেললাম। গত ক্লাসে আমরা 2টা ল পড়েই শেষ করেছিলাম, কিন্তু আজকে আমরা ল পড়েই ছাড়বো, একবারে ক পর্যন্ত এসেই ছাড়বো। ঠিক আছে, এর আগে ক্লাস শেষ করবো না ইনশাল্লাহ। চলেন মুছে দিলাম এটা, পরের ল নিয়ে পড়বো আমরা। পরের লতে আছে বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার, ফ্রেডরিক, ঠিক আছে, অথবা বানান অনেকে এইভাবে লেখে, যেভাবে লেখেন আপনারা, ফ্রেডরিক ওহলার বা ভোলার।
ঠিক আছে, যা করবেন আপনারা ভাই ইংলিশটা বুঝলেন, ইউবরাজ সিং যুবরাজ সিং, হ্যাঁ কত কিছু হয় না, তো এটা কি ভাই ফ্রেডরিক ওহলার বা ভোলার। আচ্ছা, এই লোকটা খুবই ইন্টারেস্টিং একটা লোক, এবং এই লোকটা ছিল বার্জিলিয়াসের স্টুডেন্টও। এতে বলা হয় ওনাকে, এই লোকটাকে বলা হয় জৈব যৌগের জনক। কেন জৈব যৌগের জনক বলা হয় তাও দেখবো আমরা। জৈব যৌগের জনক একটু মনে রাখেন ভাই, এটা এমসিকিউতে আসে। কোন বিজ্ঞানীকে জৈব যৌগের জনক বলা হয়? কোন বিজ্ঞানীকে জৈব যৌগের জনক বলা হয়? দেখেন এই লোক কি করছে, এই লোক মূলত বিজ্ঞানী বার্জিলিয়াসের স্টুডেন্ট ছিল এবং মানে ওনার কাছে আন্ডারে কিছুদিন কাজ করেছে। তারপরে ওনার উদ্দেশ্য ছিল 1928 সালে, 1828 সালে তিনি, বা উনি সম্মানার্থে আমি উনি বলি, তিনি বললে এরকম দেখা যায়, উনি অ্যামোনিয়াম সায়ানেট বানানোর উদ্দেশ্যে, অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ এবং লেড সায়ানেট যৌগের মাঝে বিক্রিয়া করা। এতে করে কি উৎপন্ন হয়েছে ভাই? অ্যামোনিয়াম সায়ানেট এবং লেড ক্লোরাইড উৎপন্ন হয়। তাও কি ভাই? আচ্ছা, এতে করে জলীয় অ্যামোনিয়াম সায়ানেট এবং কঠিন লেড ক্লোরাইড উৎপন্ন হয়ে যায়, হয়। ঠিক আছে, উনি অ্যামোনিয়াম সায়ানেটকে কঠিন বানানোর উদ্দেশ্যে এই যৌগটা, উক্ত যৌগকে, উক্ত মানে কি অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ প্রদান করলে যৌগটি পুনর্বিন্যাসিত হয়ে ইউরিয়া বা কার্বামাইট বা কার্বনিক, এই লাস্টের নামটা আমি গত ক্লাসে ভুল লিখেছিলাম, হ্যাঁ সঠিক করে নিন, কার্বনিক অ্যাসিডের ডাইঅ্যামাইড উৎপন্ন হয়ে যায়। আর ইউরিয়া, আচ্ছা ইউরিয়া, আর ইউরিয়া NH2CO যৌগটি জৈব যৌগ। কি ভাইয়া? আচ্ছা, দেখেন আমরা আবার বলতেছি, 1828 সালে উনি অ্যামোনিয়াম সায়ানেট বানানোর উদ্দেশ্যে অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ এবং লেড সায়ানেট যৌগের বিক্রিয়া করেন। এতে করে জলীয় অ্যামোনিয়াম সায়ানেট এবং কঠিন লেড ক্লোরাইড উৎপন্ন হয়। উনি অ্যামোনিয়াম সায়ানেটকে কঠিন বানানোর উদ্দেশ্যে অ্যামোনিয়াম সায়ানেটকে কি করেন ভাইয়া? তাপ প্রদান করলে যৌগটি পুনর্বিন্যাসিত হয়ে ইউরিয়া বা কার্বামাইট বা কার্বনিক অ্যাসিডের ডাইঅ্যামাইড উৎপন্ন করে। ঠিক আছে, উৎপন্ন হয়ে যায়। এখানে করে লিখলে সুন্দর শোনা যাচ্ছে, হ্যাঁ উৎপন্ন করে। আর আমরা জানি, দেখেন আপনাদের বা ফ্যামিলি বা আপনাদের বাসা বাড়ি যদি ক্ষেত খামার করা হয়, ধান বা কোনো কাজ করানো হয়, নাইট্রোজেন সারের জন্য ইউরিয়া সারের অনেক ব্যবহার আছে। হ্যাঁ, নাইট্রোজেন সারের জন্য কি আছে, মানে নাইট্রোজেনের জন্য ইউরিয়া সারের অনেক ব্যবহার হয়। দেখেন কি বলছি ভাই, আর ইউরিয়ার সংকেতটা কি ভাই? NH2CO জৈব যৌগ কি হয় উৎপন্ন করে, আর এই ইউরিয়াটা হচ্ছে আমাদের জৈব যৌগ। দেখেন যেই কথাগুলো বলছি, আর এই যে দেখেন জৈব যৌগ উৎপন্ন করছে না, সে কোথায় উৎপন্ন করছে ভাই? ল্যাবরেটরিতে। এই যে ইউরিয়া যৌগটি ল্যাবরেটরিতে উৎপন্ন হওয়া প্রথম যৌগ। তাই ফ্রেডরিক
ওহলারকে জৈব যৌগের জনক বলা হয়। ভাইয়া লাস্ট ক্লাসে সরাসরি বিক্রিয়া লিখে দিয়েছিলাম বিধায় অনেকেই বলছিলেন যে ভাইয়া বুঝিনি। আজকে দেখেন তো কথাগুলো বুঝতেছেন কিনা, এখন রিয়েকশনটা লিখবো, ঠিক আছে? চলো আমরা রিয়েকশনটা দেখাই। রিয়েকশন দেখেন, রিয়েকশনটা প্রথমে আমরা কি করেছিলাম ভাইয়া একটু খেয়াল করেন। প্রথমে আমরা কি করেছিলাম যে অ্যামোনিয়াম সায়ানেট বানানোর উদ্দেশ্যে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানেট নিয়েছিলাম। তাহলে চলেন 1 নম্বর বিক্রিয়া কি করেছি, অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস লেড সায়ানেট CNO, এটার নাম কি ভাইয়া? সায়ানেট। এটার নাম কি ভাইয়া? সায়ানেট। নিয়ে বিক্রিয়া করলে আমাদের কি কি উৎপন্ন হয় ভাইয়া? দেখেন কি কি উৎপন্ন হবে, অ্যামোনিয়াম সায়ানেট। কয়টা আছে সায়ানেট ভাইয়া? সমতা করার জন্য 2 দিতে হবে, 2 মোল বা 2 অণু অ্যামোনিয়াম সায়ানেট উৎপন্ন হয়। আমার সাথে আমাদের কি উৎপন্ন হবে দেখেন তো ভাই? লেড ক্লোরাইড। আচ্ছা এটা কি কেমন ছিল? একুয়াস ছিল, হ্যাঁ, প্লাস লেড ক্লোরাইড সলিড। সলিড লেড ক্লোরাইড কেমন ছিল ভাইয়া? সলিড ছিল। লেড ক্লোরাইড কেমন ছিল? সলিড। তো আমাদের উদ্দেশ্য কি ছিল? খেয়াল করে দেখেন, অ্যামোনিয়াম সায়ানেট কি ছিল? এই যে অ্যামোনিয়াম সায়ানেটকে কঠিন বানানোর উদ্দেশ্যে তো আমরা পেয়েছি কি? পেয়েছি একুয়াস। তো আমাদের দ্বিতীয় ধাপে কি করতে হবে? অ্যামোনিয়াম সায়ানেটকে, আচ্ছা আপনারা অনেকে নাম বলতে বলতেছেন যে পরে মনে থাকবেন, আমি লিখে দিচ্ছি তাহলে। তার নাম কি ভাইয়া? অ্যামোনিয়া সায়ানেট। অ্যামোনিয়া সায়ানেট। এটার এই যে সায়ানাইট, সায়ানেট, আইসোসায়ানেট, থায়োসায়ানেট, এগুলো অনেকেই পারেন না। হ্যাঁ, আমি গ্রুপে একটা পিকচার দিয়ে দিবেন আর কিছু লিখে দিবেন, আমি সেগুলো ভালো করে মুখস্থ করবেন। আপনাদের অনেকেরই প্যাস লাগে, ইন্টার লেভেলে চলে আসছেন, মূলকের নাম জানেন না। হ্যাঁ, তো এটা খুবই খুবই হতাশাজনক ব্যাপার স্যাপার। আচ্ছা দেখেন তাহলে এটা কি হবে এখন? এই যে এটা ছিল কি আমাদের ভাইয়া? একুয়াস ছিল। কি ছিল আমাদের ভাইয়া? একুয়াস ছিল। হ্যাঁ, একুয়াসকে যদি আমি কি দেই? হিট দেই, তাহলে হিট দিলে সে কি হয়ে যাবে ভাই? পুনর্বিন্যাস হয়ে যাবে। পুনর্বিন্যাস হবে, পুনর্বিন্যাসিত হয়ে কি উৎপন্ন করবে দেখেন? এর মধ্যে নাইট্রোজেন আছে কয়টা? 2টা। তাই NH2, খেয়াল করেন এই যে C, ওটা চলে আসবে এইভাবে, এবং NH2। এই যে সে আমাদের কাঙ্ক্ষিত জৈব যৌগ ল্যাবরেটরিতে আমাদের বিজ্ঞানী বার্জেলিয়াস কি বলেছিলেন? বিজ্ঞানী বার্জেলিয়াস বলেছেন না না, ল্যাবরেটরিতে কোনো কি উৎপন্ন হবে না, জৈব যৌগ উৎপন্ন করা যাবে না। তো এই কথাটার ভুল ওনার স্টুডেন্ট এসে করে দিয়েছেন। এই যে এটা কি ভাই? ইউরিয়া। এই সে আমাদের ইউরিয়া, বহুল ব্যবহৃত ইউরিয়া। তার কি নাম আছে? কার্বামাইড। আর কি নাম আছে ভাইয়া? কার্বনিক অ্যাসিডের একটু উপর থেকে লিখি, দেখেন কার্বনিক অ্যাসিডের ডায়ামাইড। মনে থাকবে তো ভাই? আশা করি মনে থাকবে, আর ভুলবেন না। এই দেখেন অ্যাডমিশনে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, সিকেরুয়েট, এগুলোর ভিতরে অ্যাডমিশনে এই রিয়েকশনটা আসে। অ্যাডমিশন এমনকি একাডেমি তো আসে ভাই। অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট একটা রিয়েকশন, এত কথা লেখা লাগবে না। অ্যাডমিশন আসে জাস্ট শুধু 2টা রিয়েকশন লিখে দিবেন। বলা হবে প্রশ্নে, প্রশ্নে কি বলা হবে ভাই? যে ল্যাবরেটরিতে উৎপন্ন প্রথম জৈব যৌগের বিক্রিয়াটি লেখো। ল্যাবরেটরিতে উৎপন্ন প্রথম জৈব যৌগটির বিক্রিয়া লেখো, বিক্রিয়া সহকারে লেখো। আপনারা কি আজকে বুঝতে পারছেন? আচ্ছা চলেন আমাদের পরের ল, তাহলে আমাদের দ্বিতীয় ল চলে গেল। হ্যাঁ, আমাদের দ্বিতীয় ল সে, এবার তৃতীয় ল পড়বো আমরা ভাইয়া। মুছেই ফেলছি এখানে। এবার লিখতে হবে খেয়াল করেন পরের যে লটা আছে আমাদের, বিজ্ঞানী ল্যামেরি, বিজ্ঞানী ল্যামেরি ভাইয়া। হ্যাঁ, ল্যামেরি এই লোক কি করেছেন? বিজ্ঞানী ল্যামেরি কি করেছেন? পদার্থকে 3 ভাগে ভাগ করেছেন। পদার্থকে এক নম্বর উদ্ভিজ্জ পদার্থ, উদ্ভিজ্জ পদার্থ, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে প্রাণীজ পদার্থ, আর 3 নম্বর হচ্ছে আমাদের ভাইয়া খনিজ পদার্থ।
খনিজ পদার্থ। তাহলে দেখেন বিজ্ঞানী ল্যামেরি কি করেছেন, পদার্থকে 3 ভাগে বিভক্ত করেছেন। 1 নম্বরে কি উদ্ভিজ পদার্থ বা উদ্ভিজ্জ পদার্থ, 2 নম্বরে প্রাণীজ পদার্থ, 3 নম্বরে হচ্ছে আমাদের ভাইয়া কি খনিজ পদার্থ। ঠিক আছে, চলো আমরা এবার আমাদের 3 নম্বর শেষ হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা 4 নম্বর নিয়ে পড়বো। 4 নম্বরে কেসে এই দেখেন, এই যে লতে বলতেছি বারবার, এই যে ল কথা থেকে আসছে, এই যে ল বিজ্ঞানী ল্যামেরি। বিজ্ঞানী শিলে, পরের লতে কি আছে আমাদের ভাইয়া, বিজ্ঞানী শিলে। এবার বিজ্ঞানী শিলে কি করেছেন, বিজ্ঞানী শিলে ফল থেকে জৈব অ্যাসিড আবিষ্কার করেছেন। ফল থেকে কি করেছেন ভাইয়া, জৈব অ্যাসিড আবিষ্কার করেছেন। কোন ফল থেকে, দেখেন কোন ফল থেকে কোন অ্যাসিড আবিষ্কার করেছেন, কোন ফল থেকে কোন অ্যাসিড আবিষ্কার করেছেন দেখি চলেন। এটার জন্য একটা আমরা কবিতা মনে রাখবো। কবিতা হচ্ছে ভাইয়া, আটা আম পাগল। মানে একটা লোক আছে, সে আটা দিয়া আম দিয়া খাইতে কি করে ভাই, পছন্দ করে। এবার দেখি কি বুঝাইছে আটা আম পাগল দিয়ে। আটা, দেখেন আটা দিয়ে কি বুঝাইছে, আটার সরিয়ে সরাইতে হবে আমাদের ভাইয়া আঙ্গুর। আঙ্গুর থেকে উনি কি বের করেছেন, এই যে তাতে টার্টারিক অ্যাসিড, মনে থাকবে ভাইয়া। দেখেন তো আটা, এই দেখেন সরিয়াতে কি ভাইয়া আমাদের, সরিয়াতে হচ্ছে আঙ্গুর, সরিয়াতে কি ভাইয়া আঙ্গুর থেকে কি পেয়েছেন, এই দেখেন সরিয়াতে কি ভাইয়া আমাদের আঙ্গুর। আর এই যে টতে কি ভাইয়া আমাদের টার্টারিক অ্যাসিড। এই টার্টারিক অ্যাসিডের সংকেত কি কেউ বা জানেন, টার্টারিক অ্যাসিডের সংকেত কি ভাইয়া, সংকেতটাও লিখে রাখেন, ভালো করে মনে রাখবেন। বুঝতে পারছি, এটা হচ্ছে আমাদের টার্টারিক অ্যাসিডের সংকেত। এটা কি আমাদের ভাইয়া টার্টারিক অ্যাসিডের সংকেত। এটার নাম কি টার্টারিক অ্যাসিড। এটার নাম কি ভাইয়া টার্টারিক অ্যাসিড। আমি একটু ছোট করে লিখি, কারণ আমাদের আরো 2-3টা নাম লিখতে হবে। ঠিক আছে, তুমি একটু ছোট করে লিখি। এটার নাম কি টার্টারিক অ্যাসিড। কি হবে টার্টারিক অ্যাসিড, COOH। খেয়াল করেন COOH। তবে কি হবে ভাই CHOH। আবার কি হবে ভাই CHOH। তারপর আমাদের CH2, সো এটা হচ্ছে COOH। বুঝতে পারলাম, এটা হচ্ছে আমাদের টার্টারিক অ্যাসিড। তারপর দেখেন আম দিয়ে কি বোঝাবে ভাই, এই সরিয়াতে হচ্ছে আমাদের আপেল। এই সরিয়াতে কি ভাইয়া আপেল থেকে কি বের করেছে, আপেল সেটা কি মতে কি ভাইয়া ম্যালিক অ্যাসিড। মতে কি ভাইয়া ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিডের সংকেত কেউ জানেন, ম্যালিক অ্যাসিডের সংকেত হোমওয়ার্ক দেওয়া থাকলো, নেক্সট দিন আমি এটা দেখতে চাই। ঠিক আছে, দেখবো ম্যালিক অ্যাসিডের সংকেতটা আপনারা পারেন কিনা। আচ্ছা দেখেন, তারপর আমাদের কি আছে, সর্বশেষ আছে পাগল। এই পাতে কি ভাই প্রাণীজ চর্বি থেকে, ঠিক আছে। গতে হচ্ছে আমাদের, এই যে দেখেন গতে হচ্ছে কি ভাইয়া গ্লিসারিন। গতে কি ভাইয়া গ্লিসারিন। গতে কি ভাইয়া গ্লিসারিন। গতে কি ভাইয়া গ্লিসারিন। গ্লিসারিনের সংকেত জানেন তো CH2OH, CHOH এবং CH2OH। এটার নাম হচ্ছে আমাদের গ্লিসারিন। এটার নাম কি ভাইয়া গ্লিসারিন। এই যৌগটার নাম কি ভাইয়া গ্লিসারিন। আচ্ছা, এই যৌগটার নাম কি ভাইয়া গ্লিসারিন। আচ্ছা, এই দেখি তো ম্যালিক অ্যাসিডের সংকেত কেউ লিখতে পারছেন কিনা। এই দেখেন আমি লিখে দিচ্ছি তাহলে। এই যে দেখেন যে ম্যালিক অ্যাসিডের সংকেতটা কি হবে, আমি স্ট্রাকচারটা লিখে দিচ্ছি। ঠিক আছে, ম্যালিক অ্যাসিডের স্ট্রাকচারটা আমরা কি করে দিচ্ছি ভাইয়া, লিখে দিচ্ছি COOH, CHOH, CH2, COOH। এটার নাম কি ভাইয়া, এটার নাম হচ্ছে ম্যালিক অ্যাসিড। এটার নাম কি ভাইয়া ম্যালিক অ্যাসিড। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে দেখেন এই সংকেতগুলো অ্যাডমিশনে আসবে, সো বি কেয়ারফুল। যে এখান থেকে কি করতে হবে, খুব ভালো করে এমসিকিউ এর জন্য এই জিনিসগুলোকে আমাদের কি করতে হবে ভাইয়া, ভালো করে পড়তে হবে। আচ্ছা, আমাদের কি কয়টা ল শেষ হয়েছে দেখেন, মোট 4টা ল শেষ। ধর 5 নম্বর ল খুব তাড়াতাড়ি শেষ করে দেবো আজকে। ইতিহাসটা পড়িয়ে আমরা মোটামুটি আজকের ক্লাসটা শেষ করবো। ঠিক আছে, চলেন পরের টপিক কি তাহলে। আমাদের পরের লতে হচ্ছে আমাদের ভাইয়া বিজ্ঞানী ল্যাভসিয়ে। এই লোক কি করেছে, বিজ্ঞানী ল্যাভসিয়ে কি করেছে ভাইয়া, সে করেছে কি প্রথমে
উদ্ভিদ থেকে যে সকল জৈব যৌগ পাওয়া গেছে তাদেরকে বিশ্লেষণ করে উনি সেই সকল যৌগের মাঝে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন পেয়েছেন। প্রাণী থেকে একটা কি কাজ করেছে, প্রাণী থেকে যে সকল জৈব যৌগ পাওয়া যায়, পাওয়া যায় লেখেন, হ্যাঁ পাওয়া যায় সেই সকল যৌগকে বিশ্লেষণ করে উনি সেই সকল যৌগ থেকে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সাথে আরো কি কি পান ভাইয়া? ফসফরাস, নাইট্রোজেন, সালফার পেয়েছেন। বুঝতে পেরেছি কি ভাইয়া? তার মানে উনি জৈব যৌগ, মানে উদ্ভিদের যে সকল জৈব যৌগ আছে সেগুলোর ভিতরে আমাদের কি পাওয়া যায় না? ফসফরাস, নাইট্রোজেন, সালফার। এবং উনি এটা আবিষ্কার করেছিল। এবং প্রাণীর জৈব যৌগ থেকে উনি কি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সাথে সাথে উনি কি পেয়েছেন ভাইয়া? যে ফসফরাস, নাইট্রোজেন এবং সালফার। আচ্ছা দেখেন আমাদের কি আরেকটা ল শেষ হয়ে গেল ভাইয়া। আচ্ছা তারপরে পরের যে লটা আছে আমাদের, পরের লতে কি আছে ভাইয়া? পরের লতে আছে বিজ্ঞানী রাউলি। পরের লতে কি আছে ভাইয়া? বিজ্ঞানী রাউলি। ইনি কি করেছেন? উনি একটা ইন্টারেস্টিং কাজ করেছেন। এই ব্যক্তি 1757 সালে, এই যে বলে না 3 ইডিয়টস মুভি দেখেছেন? 3 ইডিয়টস, সেখানে বলে না আমি তোমার রুমের সামনে কি করবো? মূত্র বিসর্জন করব। কি বিসর্জন করব? মূত্র বিসর্জন করবো, ঠিক আছে? এই মূত্র বিসর্জন। তাহলে এই যে 1757 সালে মূত্র থেকে ইউরিয়া নিষ্কাশন করেন। তাহলে কি করেন ভাইয়া? এটা খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ আসে। হ্যাঁ এমসিকিউ আসে ভাইয়া, এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, একটু দাগায় রাখেন সালটা। 1757 সালে মূত্র থেকে ইউরিয়া নিষ্কাশন করেন। আচ্ছা তাহলে আমাদের আরেকটা ল শেষ। এবার আমরা ক দিয়ে কি করে দিব? এই আমাদের আজকের ক্লাসকে লক করে দিব। আজকের ক্লাসকে আমরা কি করে দিব? এই ক দিয়ে লক করে দিব। বুঝতে পারছি ভাইয়া? এই ক দিয়ে আজকের ক্লাসকে আমরা কি করে দিব? লক করে দিব। ঠিক আছে চলেন, ক আজকের ক্লাসের লক। ক এখানে কি করেছে? বিজ্ঞানী কোব বা বিজ্ঞানী কোবে উনি কি করেছেন? বিজ্ঞানী কোবে কাজটা কি করেছেন? বিজ্ঞানী কোবে করেছেন অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোইক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড কি ভাইয়া? ইথানোইক অ্যাসিড যেটা আছে আমাদের, ইথানোইক অ্যাসিড এর মাঝে তড়িৎ বিশ্লেষণ করে কি করে ভাইয়া? তড়িৎ মানে বুঝুন তো, বিদ্যুৎ দিয়ে দিয়েছে। তড়িৎ বিশ্লেষণ, এই তড়িৎ বিশ্লেষণ নিয়ে আমাদের দ্বিতীয় পত্রের 4র্থ চ্যাপ্টারে অনেক কথাবার্তা আছে। তখন আমরা দেখবো অ্যানোড, ক্যাথোড থাকে, আরো অনেক কিছু থাকে। হ্যাঁ এই যে দ্বিতীয় পত্রের 4র্থ চ্যাপ্টার, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ইথেন উৎপন্ন করেন। দেখেন আজকে আমরা 2টা টপিক মাত্র পড়তে পারলাম। হ্যাঁ আমাদের আরো জৈব এবং অজৈব যৌগের মাঝে পার্থক্য, জৈব যৌগের সংখ্যা, অজৈব যৌগের সংখ্যা থেকে কেন বেশি হওয়ার কারণ, এই 2টা পড়তে পারলাম না। তাই আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা আজকের ক্লাস এখানেই শেষ। এখন জানান আমাকে একটু যে আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগলো? তাই আপনি একটু কমেন্ট করে জানান আজকের ক্লাসটা কেমন লাগলো ভাইয়া। দেখেন আপনারা যারা জৈব যৌগ নিয়ে ইন্টারে সবাই ভয় পায়, আপনাদের সিনিয়রদের থেকে শুনবেন যে তারা জৈব যৌগ অনেকেই না পড়ে ইন্টারের পরীক্ষা দিয়েছে। তো আমরা আশা করতেছি সেই ভুলটা জানিয়ে আপনারা না করেন। এজন্য এত আগে থেকে 26 এবং 25-এর জন্য আমি ফ্রি কোর্সটা চালু করেছি। আশা করি আপনারা জানি সেই ভুলটা না করেন এবং আপনাদের জন্য প্রতি
সপ্তাহের বৃহস্পতিবার রাত 10টা থেকে যতক্ষণ আমরা পড়তে পারি এবং প্রতি শুক্রবার রাত 10টা থেকে আপনাদের এই ফ্রি ক্লাসটা চলবে। আপনারা যারা যারা করে কিছু হলেও শিখতে পারছেন তারা আশা করব যে আপনাদের বন্ধু বান্ধবীদেরকে, ঠিক আছে, আমাদের কথা জানাবেন।